বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে তোমরা সকলে ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। বাংলা দ্বিতীয় ক্লাসে তোমাদের স্বাগত জানাচ্ছি। ক্লাস উপস্থাপনায় আছি আমি মোহাম্মদ শহীদুল ইসলাম, প্রশাসনিক কর্মকর্তা, সৃষ্টি সেন্ট্রাল স্কুল অ্যান্ড কলেজ, রাজশাহী। প্রিয় শিক্ষার্থী, তোমাদের অনলাইন ক্লাসে স্বাগত জানাচ্ছি। প্রিয় শিক্ষার্থী, তোমাদের পড়াশোনা চলমান রাখার লক্ষ্যে আমরা অনলাইন কার্যক্রম শুরু করেছি সেই এপ্রিল মাস থেকে। তোমাদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ আমাদের কার্যক্রমকে আরও বেশি বেগবান করে তুলেছে। আমরা তোমাদের সুবিধার জন্য এখন অনলাইনে পরীক্ষা শুরু করেছি। নিয়মিত অংশগ্রহণের মাধ্যমে তোমাদের মেধা যাচাই করবে আশা করি। তোমাদের অংশগ্রহণ আমাদেরকে নতুন নতুন পদ্ধতি প্রয়োগে আরও উদ্বুদ্ধ করবে, এই আশা ব্যক্ত করে আজকের ক্লাস শুরু করছি। তোমরা জানো, গত ক্লাসে আমরা কুমিল্লা বোর্ড 2019-এর বহু নির্বাচনী প্রশ্ন নিয়ে আলোচনা করেছিলাম। এখান থেকে দু একটি প্রশ্ন তোমাদের উদ্দেশ্যে যাচাই করে নিতে চাই। আচ্ছা, তুমি বলো, মানুষের কণ্ঠ নিঃসৃত বাক সংকেতের সংগঠনকে কি বলে? সঠিক উত্তর হচ্ছে ভাষা বলে। ধন্যবাদ, খুব সুন্দর হয়েছে। তোমার কাছে প্রশ্ন, বাংলা ভাষায় যৌগিক স্বরজ্ঞাপক বর্ণ দুটি কি কি? বাংলা ভাষায় ব্যবহৃত যৌগিক বর্ণজ্ঞাপক বর্ণ দুটি হচ্ছে ওই এবং ও। সুন্দর, মারহাবা, খুব সুন্দর হয়েছে। আচ্ছা, তোমার কাছে পরের প্রশ্ন, বলো তো, ধাতুর গণ নির্ণয় করতে হলে কয়টি বিষয় লক্ষ্য রাখতে হয়? দুইটি বিষয় লক্ষ্য রাখতে হয়। মারহাবা। তো আজকে আমাদের আলোচনার বিষয় চট্টগ্রাম বোর্ড 2019-এর বহু নির্বাচনী প্রশ্নগুলো নিয়ে আজকে আলোচনা করব। আজকের আলোচনায় প্রথম প্রশ্ন, যা চিন্তা করা যায় না, এক কথায় কি হবে? যা চিন্তা করা যায় না, এক কথায় উত্তর হচ্ছে অচিন্ত। 30 লক্ষ শহীদের রক্তে বাংলাদেশ স্বাধীন হয়েছে, বাক্যটি কোন কালের? এই যে বাক্যটি হয়েছে আমরা দেখতে পাচ্ছি, অর্থাৎ পূর্বে যদি কোনো ক্রিয়া শেষ হয়ে যায় কিন্তু তার ফল বিদ্যমান রয়েছে, এরকম বোঝালে তাকে বলা হয় পুরাঘটিত বর্তমান কাল। তাহলে এই প্রশ্নটির সঠিক উত্তর হবে পুরাঘটিত বর্তমান কাল। সারাটি সকাল তোমার আশায় বসে আছে, এখানে পদাশ্রিত নির্দেশকের কি অর্থ প্রকাশ করছে? তাহলে সারাটি টি প্রত্যয়টি যুক্ত হয়েছে, আমরা জানি এখানে টি যে পদাশ্রিত নির্দেশকটি যুক্ত হয়েছে। আমরা টি এর ব্যবহার জানি, যদি এক শব্দের সাথে টাটি যুক্ত হয় তবে তা অনির্দিষ্ট হচ্ছে। কিন্তু এক ব্যতীত বাকি যে সংখ্যাগুলো রয়েছে 2, 3, 4, 7, 17, 19, এই যে সংখ্যাগুলো রয়েছে এরপরে যদি টাটি যুক্ত হয় তবে তা নির্দিষ্টতা প্রকাশ করে থাকে। আবার নিরর্থক ভাবেও টাটি যুক্ত হয়, যেমন এই বাক্যটি সারাটি, এখানে সারা বেলা তোমার অপেক্ষায় বসে আছি, সারা সকাল তোমার আশায় বসে আছি বললেও কিন্তু বাক্যটি শুদ্ধ হবে। অর্থাৎ টি এই পদাশ্রিত নির্দেশকটি এই বাক্যে নিরর্থকভাবে ব্যবহৃত হয়েছে, অর্থাৎ নিরর্থকতা প্রকাশ করেছে। কেতাদুরস্ত বাগধারাটির অর্থ কি? কেতাদুরস্ত বাগধারাটির অর্থ আমরা জানি পরিপাটি। তো যা হোক, প্রিয় শিক্ষার্থী, তুমি বলো তো দেখি, যা চিন্তা করা যায় না এক কথায় কি হবে? অচিন্ত। ধন্যবাদ তোমাকে। পরের প্রশ্ন, কোন প্রত্যয়, কোন শব্দের প্রত্যয় উপজীবিকা অর্থে ব্যবহৃত হচ্ছে? আমরা জানি যখন একটি শব্দের সাথে প্রত্যয় যুক্ত হয় তখন শব্দটি বিশেষ্য পদ বা বিশেষণ পদ গঠন করে থাকে। তাহলে শব্দের সাথে প্রত্যয় যুক্ত হলে ক্রিয়ামূল বা প্রকৃতির সাথে প্রত্যয় যুক্ত হলে এটি নাম প্রকৃতি হতে পারে, ক্রিয়া প্রকৃতিও হতে পারে। তো প্রকৃতির সাথে প্রত্যয় যুক্ত হলে বিশেষ্য পদ বা বিশেষণ পদ গঠন করে থাকে। তো এখানে যে শব্দটি প্রশ্নটি রয়েছে, কোন শব্দে প্রত্যয় উপজীবিকা অর্থে ব্যবহৃত হয়েছে? আমরা জানি যে প্রত্যয় যুক্ত হলে বিভিন্ন অর্থ প্রকাশ করে থাকে, তার মধ্যে একটি অর্থ হচ্ছে আজকে উপজীবিকা। এই উপজীবিকা অর্থে মেছো শব্দে প্রত্যয় যুক্ত হয়েছে। বাক্যে সাধারণত কোন কোন ধাতু গঠিত ক্রিয়াপদ উহ্য থাকে?
ক্রিয়ামূল এর সাথে, অর্থাৎ আমরা যখন দেখব ক্রিয়ামূল যোগ বিভক্তি সমান সমান যখন ক্রিয়ামূলের সাথে বিভক্তি যুক্ত হয় তখন গঠিত হয় ক্রিয়াপদ, আর ক্রিয়ামূলের সাথে প্রত্যয় যুক্ত হলে গঠিত হয় বিশেষ্য বা বিশেষণ পদ। তো একটি বাক্যে আমরা জানি যে এই যে বিভক্তিটা যুক্ত হয়ে থাকে এটা পুরুষ এবং কাল অনুযায়ী ক্রিয়ামূলের সাথে বিভক্তি যুক্ত হয়ে থাকে। তো ক্রিয়াপদ যখন বাক্যে ব্যবহৃত হয় এর মধ্যে যে ধাতু বা ক্রিয়ামূলের সাথে বিভক্তি যুক্ত হয়ে ক্রিয়াপদ গঠিত হয়। তো বাংলা ভাষায় এমন কতগুলো বাক্য রয়েছে যে বাক্যের মধ্যে কখনো ক্রিয়াপদ আমরা দেখি না। এই ক্রিয়াপদগুলো সাধারণত উহ্য থাকে, যেমন রহিম একজন ভালো ছেলে। এখানে রহিম, এই বাক্যের রহিম একজন ভালো ছেলে, এই বাক্যের মধ্যে কোনো ক্রিয়াপদ নেই। তাহলে ক্রিয়াপদ নেই মানে ক্রিয়াপদটি উহ্য আছে, রহিম হয় একজন ভালো ছেলে। তাই আমরা দেখতে পাচ্ছি হ এবং আচ, হ এবং আচ ধাতু গঠিত ক্রিয়াপদ সাধারণত বাক্যে উহ্য থাকে। এর পরের প্রশ্ন রয়েছে বিশেষ্য গঠনে কোন প্রত্যয় যুক্ত হয়। তো আমরা বলেছি যে ক্রিয়ামূল বা ক্রিয়া প্রকৃতি বা শব্দ প্রকৃতির সাথে প্রত্যয় যুক্ত হলে তা বিশেষ্য বা বিশেষণ পদ গঠন করে থাকে। এখানে যে প্রত্যয়গুলো উদাহরণ দেওয়া আছে এতে বিশেষণ পদ গঠনে তা প্রত্যয় যুক্ত হয়। আই প্রত্যয় যুক্ত হলে ভাববাচক বিশেষ্য পদ গঠন করে, না প্রত্যয় যুক্ত হলে বিশেষ্য পদ গঠন করে থাকে। নিত্য সমাসের উদাহরণ, নিত্য সমাস যে সমাসের সমসমান পদগুলো সমাসবদ্ধ থাকে অথবা ব্যাসবাক্য তৈরির প্রয়োজন হয় না তাকে বলা হয় নিত্য সমাস। এই নিত্য সমাসের একটি উদাহরণ হচ্ছে 99। দুটি সমবর্ণের একটি পরিবর্তনকে কি বলে? অর্থাৎ যদি একটি শব্দের মধ্যে দুটি সমবর্ণ থাকে মানে একই বর্ণ থাকে, যেমন এই যে দুইটি সমবর্ণ রয়েছে একই বর্ণ, একটি শব্দের মধ্যে দুইটি একই বর্ণ থাকলে তার একটি পরিবর্তন হয়ে যাওয়াকে বলা হয় বিষমীভবন। আমাদের বিভিন্ন অঞ্চলে এই শব্দগুলো প্রচলিত আছে, অর্থাৎ শরীর, শরীর, লাল, নাল। এই যে মানুষের ধ্বনি পরিবর্তন, এটা মূলত ধ্বনি পরিবর্তনের একটি উদাহরণ। অর্থাৎ মানুষের উচ্চারণগত ত্রুটি, আঞ্চলিকতা এবং বিভিন্ন কারণে শব্দের যে পরিবর্তন ঘটে, ভাষার যে পরিবর্তন ঘটে, তারই একটি নমুনা হচ্ছে এই উদাহরণটি। আমরা জানি ভাষা হচ্ছে প্রবহমান নদীর মতো, এটা প্রতিনিয়ত মানুষের মুখে মুখে শব্দের ধ্বনির পরিবর্তন ঘটে অর্থের। এভাবে ভাষা একটি নতুন ভাষায় পরিণত হয়। বাংলা ভাষাটিও এভাবে পরিবর্তনের মধ্য দিয়ে তৈরি হয়েছে। পরের প্রশ্ন, খাসমহল শব্দে খাস কোন ধরনের উপসর্গ? তো আমরা জানি খাস, আমাদের যে উপসর্গগুলো রয়েছে এর মধ্যে একটি উপসর্গ হচ্ছে খাস, এটি একটি বিদেশি উপসর্গ। বিদেশি উপসর্গগুলোর মধ্যে 4টি ভাগ আছে। ফার্সি উপসর্গ রয়েছে 10টি, আরবি উপসর্গ আছে 4টি। এই 4টি উপসর্গ হচ্ছে আম, খাস, লা, গড়। তাহলে আমরা উদাহরণ উত্তর কিন্তু পেয়ে গেছি। তাহলে আমাদের বিদেশি উপসর্গগুলোর মধ্যে আরবি উপসর্গ 4টি, আম, খাস, লা, গড়। তাহলে খাস উপসর্গটি আরবি উপসর্গ। ফার্সি উপসর্গ আছে 10টি, কার, কম, না, নেম, ফি, দর, ব, বে, বর, বদ। এই হচ্ছে ফার্সি উপসর্গ 10টি। ইংরেজি উপসর্গ আছে 4টি। ইংরেজি উপসর্গ 4টি, হাফ ফুল,
সাবহেড, আরেকটি হচ্ছে হিন্দি বা উর্দু উপসর্গ আছে হর। এই হচ্ছে আমাদের বিদেশি উপসর্গ। এই বিদেশি উপসর্গগুলো বিদেশি শব্দের সাথে যুক্ত হয়ে নতুন শব্দ গঠন করে থাকে। পরের প্রশ্ন, উদয়াস্ত পরিশ্রম করব তথাপি অন্যের দ্বারস্থ হবে না। এখানে দুটি বাক্যকে তথাপি দ্বারা যুক্ত করা হয়েছে। যখন দুটি বাক্যকে যুক্ত করা হবে তখন তাকে বলা হয় যৌগিক বাক্য। এ ধ্বনির সংবৃত উচ্চারণ হয় কোনটিতে? সংবৃত উচ্চারণ মানে হচ্ছে এ ধ্বনির উচ্চারণ আমরা দুই ধরনের পেয়ে থাকি, একটি হচ্ছে সংবৃত উচ্চারণ আর একটি বিবৃত উচ্চারণ। এ ধ্বনির উচ্চারণ যদি এ ধ্বনির মতো হয় তখন তাকে বলা হয় সংবৃত উচ্চারণ, আর এ ধ্বনির উচ্চারণ যখন এ ধ্বনির মতো হবে তখন তাকে বলা হয় বিবৃত উচ্চারণ। উদাহরণ দিতে পারে আমরা দেখা। দেখো এই শব্দ লিখছে দেখা, উচ্চারণ করছি দেখা। তা আমরা লেখার সময় লিখেছি এ, কিন্তু উচ্চারণ করি এ। যখন এ ধ্বনির উচ্চারণ এ ধ্বনির মতো হয় তখন তাকে বলা হয় বিবৃত উচ্চারণ। আর সংবৃত উচ্চারণ হচ্ছে এ ধ্বনির উচ্চারণ এ ধ্বনির মতোই হবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো এ ধ্বনির উচ্চারণ এ ধ্বনির মতো হলে তাকে কি বলা হয়? সংবৃত উচ্চারণ। এখানে কেহ শব্দে এ ধ্বনির উচ্চারণ এ ধ্বনির মতোই হয়ে থাকে। নিত্য স্ত্রীবাচক শব্দ কোনটি? গত ক্লাসে আমাদের প্রশ্ন ছিল যে নিত্য স্ত্রীবাচক শব্দ কোনটি। আমরা কিন্তু এর আগের ক্লাসগুলোতে নিত্য স্ত্রীবাচক শব্দের উদাহরণ দেখেছি। যেমন আজকের অপশনটা আছে অর্ধাঙ্গিনী। তাহলে অর্ধাঙ্গিনী হচ্ছে নিত্য স্ত্রীবাচক শব্দ। অর্ধাঙ্গিনী নিত্য স্ত্রীবাচক শব্দ। এছাড়াও সতীন, সৎমা, সধবা, বিধবা, এও, দায়, অর্ধাঙ্গিনী আজকের সঠিক উত্তর। এটা স্ত্রীবাচক নিত্য স্ত্রীবাচক শব্দ। যে শব্দগুলোর পুরুষবাচক রূপ নেই তাকে বলা হয় নিত্য স্ত্রীবাচক শব্দ। এছাড়াও সতীন, সৎমা, সধবা, বিধবা, এও, দায়, অরক্ষণীয়া, অসুজ্জম, পশ্চা, কুলটা ইত্যাদি শব্দগুলো সবই হচ্ছে নিত্য স্ত্রীবাচক শব্দ। পরের প্রশ্ন, আগুন শব্দের সমর্থক শব্দ কি? এর আগেও আমরা আগুন শব্দের সমর্থক শব্দ পড়েছি। তা আমার মনে হয় তোমরা অনেকে আগুন শব্দের সমর্থক শব্দ পারবে। একটু বলে শোনাও তো তুমি আগুন শব্দের সমর্থক শব্দ। আগুন শব্দের সমর্থক শব্দ হচ্ছে বন্যী, হুতাশন, পাবক, অগ্নি, অনল। তো প্রিয় শিক্ষার্থী, আমাদের এই যে আলোচনা, এই আলোচনা থেকে তোমাদের একটি বিষয় মনে রাখবা, একটি বিষয় নিয়ে আলোচনা হবে, এর সাথে সম্পর্কিত সব বিষয়গুলো আমাদেরকে জেনে নিতে হবে। তাহলে খুব সহজে আমরা ব্যাকরণে ভালো উত্তর করতে পারবো। কোনটি ঘোষ মহাপ্রাণ ধ্বনি? আমরা জানি উচ্চারণ বৈশিষ্ট্য অনুযায়ী ধ্বনিগুলোকে দুইটি ভাগে ভাগ করা হয়। একটি হচ্ছে অঘোষ আর একটি হচ্ছে ঘোষ। অঘোষ ধ্বনির মধ্যে দুটি ভাগ আছে, ঘোষ ধ্বনির মধ্যে দুটি ভাগ আছে, একটি অল্প প্রাণ, একটি মহাপ্রাণ। এখানে অল্প প্রাণ, মহাপ্রাণ। বর্গের প্রথম ধ্বনিকে বলা হয় অল্প প্রাণ ধ্বনি। বর্গের প্রথম বলতে ক, চ, ট, ত, প। আর বর্গের দ্বিতীয় খ, ছ, ঠ, থ, ফ। বর্গের দ্বিতীয়টি হচ্ছে মহাপ্রাণ ধ্বনি। তাহলে অঘোষ মহাপ্রাণ ধ্বনি হচ্ছে এগুলো। কিন্তু আমাদের প্রশ্ন হচ্ছে ঘোষ মহাপ্রাণ ধ্বনি। ঘোষ অল্প প্রাণ ধ্বনি গ, জ, ড, দ, ব, ঘ, ঝ, ঢ, ধ, ভ। তাহলে আমরা কিন্তু দেখো, তোমরা সবাই দেখো, আমরা ঘোষ মহাপ্রাণ ধ্বনিগুলো পেয়ে গেছি।
ঘ, ঝ, ঢ, ধ, ভ। এর পাঁচটির মধ্যে যে কোনো একটি আমাদের ঘোষ মহাপ্রাণ ধ্বনি হবে। সঠিক উত্তরটি হচ্ছে ভ। নিচের কোন বাক্যটি অব্যয়ের বিশেষণ ব্যবহৃত হয়েছে? অর্থাৎ অব্যয় পদকে যদি বিশেষায়িত করে তখন তাকে বলা হয় অব্যয়ের বিশেষণ। ধিক তারে শতধিক, এই যে ধিক অব্যয় শব্দ, তার আগে শত শব্দটি বসেছে, অতএব এটি বিশেষণ অব্যয় পদকে বিশেষিত করেছে, অতএব শতধিক। ধিক তারে শতধিক নির্লজ্জ যেজন, এটি হচ্ছে অব্যয়ের বিশেষণ। সন্ধিতে দ এবং ধ স্থলে দন্তস থাকলে দ ধ স্থলে কি হয়? পরের প্রশ্ন হচ্ছে, যদি দ অথবা ধ এরপরে দন্ত স থাকে তাহলে সন্ধিযুক্ত স্থল দ এবং ধ এর স্থলে কি হবে? আমরা জানি সন্ধি নিয়ম হচ্ছে খণ্ডত হবে। সঠিক উত্তর হচ্ছে খণ্ডত হবে, অর্থাৎ এই খণ্ডত হচ্ছে অঘোষ অল্প প্রাণ ধ্বনি। উত্তর হচ্ছে অঘোষ অল্প প্রাণ ধ্বনি হবে। যেমন উদাহরণ দিতে পারি, তদ যোগ সম সমান সমান তৎসম। বিপদ যোগ সংকুল বিপদ সংকুল। তাহলে আমরা কিন্তু উদাহরণ দিয়ে দেখতে পাচ্ছি, দ এর পরে, দ এবং ধ এর পরে যদি দন্ত স্বধ্বনি থাকে তবে দ এবং ধ এর স্থলে খণ্ডত হবে। এটি হচ্ছে অঘোষ অল্প প্রাণ ধ্বনি, অর্থাৎ ত এর খণ্ড রূপ। মহকুমা শব্দটি কোন ভাষা থেকে আগত? আমরা জানি আমাদের বাংলা ভাষায় বহু বিদেশি শব্দ রয়েছে যেগুলো বিদেশি ভাষা থেকে আগত। এই মহকুমা শব্দটি আরবি ভাষা থেকে আগত। বাংলা ভাষায় ব্যবহৃত আরবি শব্দগুলোকে দুইটি ভাগে ভাগ করা হয়। একটি হচ্ছে ধর্ম সংক্রান্ত, আরেকটি হচ্ছে প্রশাসনিক ও সাংস্কৃতিক। বাক্য গঠনের সুস্পষ্ট বা অর্থ বিভাগের জন্য যেখানে স্বল্প বিরতির প্রয়োজন হয় সেখানে কোন বিরাম চিহ্ন বসে? আমরা জানি স্বল্প বিরতির প্রয়োজন হলে কমা ব্যবহার করতে হয়, অর্থাৎ সঠিক উত্তর হবে কমা। তৎসম শব্দে কোন বর্গীয় বর্ণের সঙ্গে যুক্ত ন কখনো মূর্ধন্য ন হয় না? অর্থাৎ মূর্ধন্য ন হচ্ছে মূর্ধন্য ধ্বনি, এই কারণে ত বর্গের পূর্বে যদি কখনো দন্ত ন যুক্ত হয় তা কখনো মূর্ধন্য ন হবে না, সবসময় দন্ত ন থাকবেই, কিন্তু ট বর্গের পূর্বে মূর্ধন্য হয়ে থাকে। আবার রি র স এর পরে যদি কবর্গীয় বর্ণ পবর্গীয় বর্ণ থাকে তবে তার পরে অবস্থিত দন্তনটি মূর্ধন্য হয়ে থাকে। কোন বাচ্চা ক্রিয়াপদ সর্বদা কর্তার অনুসারে হয়? আমরা জানি কর্তৃবাচ্যে ক্রিয়াপদ সবসময় কর্তার অনুসারে হয়ে থাকে। যৌগিক ক্রিয়ার উদাহরণ কোনটা? অর্থাৎ একটি সমাপিকা ক্রিয়া এবং একটি অসমাপিকা ক্রিয়া, মানে একটি অসমাপিকা এবং একটি সমাপিকা ক্রিয়া নিয়ে যে ক্রিয়াটি গঠিত হয় তাকে বলা হয় যৌগিক ক্রিয়া। এই যৌগিক ক্রিয়াগুলো বিভিন্ন অর্থে ব্যবহৃত হয়ে থাকে। আজকের যে উদাহরণটি আছে, নিচের কোনটি যৌগিক ক্রিয়া? উদাহরণ হচ্ছে সাইরেন বেজে উঠল, এটা কোন অর্থে বসেছে? প্রশ্ন আসতে পারে, সাইরেন বেজে উঠল কোন অর্থে যৌগিক ক্রিয়ার ব্যবহৃত হয়েছে? অর্থাৎ এখানে আকস্মিকতা অর্থে যৌগিক ক্রিয়ার ব্যবহার হয়েছে। এছাড়া আরও যে যৌগিক ক্রিয়াগুলো রয়েছে আমাদের কতগুলো উদাহরণ দেওয়া আছে বিভিন্ন অর্থের। যেমন তিনি বলতে লাগলেন নিরন্তরতা অর্থে, তারপর শিক্ষা এমন সংস্কার মুক্ত হয় অভ্যস্ততা অর্থে, ঘটনাটা শুনে রাখো তাগিদ দেওয়া অর্থে। এইভাবে বিভিন্ন অর্থে যৌগিক ক্রিয়ার ব্যবহার হয়। অপাদান কারকে সপ্তমী বিভক্তির উদাহরণ, অর্থাৎ কোনো কিছু বিচ্যুত, গৃহীত, দূরীভূত, আরম্ভ, চ্যুত অথবা যা দেখে মানুষ ভয় পায় তাকে বলা হয় অপাদান কারক। এখানে আমি কি ডরাই সখী ভিখারি রাঘবে, অর্থাৎ ডরাই মানে ভয় পায়, অর্থাৎ কাকে দেখে আমি ভয় পাবো, এরকম ভয় পাওয়া অর্থে কিন্তু এখানে উপসর্গ আমাদের অপাদান কারক হয়েছে, অতএব সেটি রাঘবে হচ্ছে অপাদান কারকের সপ্তমী বিভক্তি। যুগ্ম রীতিতে গঠিত দ্বিরুক্ত শব্দ কোনটি? অর্থাৎ যুগ্ম রীতিতে যখন দুটি শব্দ পাশাপাশি বসে তখন তাকে বলা হয় দ্বিরুক্ত শব্দ। যদি দ্বিতীয় শব্দের আংশিক পরিবর্তন করে দ্বিরুক্ত শব্দ গঠিত হয়, অর্থাৎ দ্বিতীয় শব্দের আংশিক পরিবর্তন করে দ্বিরুক্ত শব্দ গঠন হলে তাকে বলা হয় যুগ্ম রীতিতে গঠিত দ্বিরুক্ত শব্দ। যেমন হাতে নাতে, চুপচাপ, তাহলে সঠিক উত্তর হচ্ছে চুপচাপ।
চুপচাপ, বকা ঝকা, এগুলো সবই হচ্ছে যুগ্ম রীতিতে গঠিত বিরক্ত শব্দ। এই যুগ্ম রীতিতে গঠিত বিরক্ত শব্দটি 6টি ভাবে গঠন করা যায়: সমার্থক শব্দযোগে, চাল চলন, বিপরীত শব্দযোগে, আয় ব্যয়, তারপর ভিন্নার্থক শব্দযোগে, ডাল ভাত, জারি জুরি, জারি সারি। এইভাবে আমরা কিন্তু যুগ্ম রীতিতে বিরক্ত শব্দ গঠন করতে পারি। অর্থসঙ্গতি রক্ষার জন্য পরোক্ষ উক্তিতে কিসের পরিবর্তন করতে হয়? আমরা জানি যে বাক্যের অর্থসঙ্গতি রক্ষা করার জন্য সর্বনাম পদ এবং ক্রিয়াপদের পরিবর্তন করতে হয়। হিন্দি নিয়মে সাধিত তারিখবাচক শব্দগুলো, আমাদের যে তারিখবাচক শব্দগুলো রয়েছে, অর্থাৎ বাংলা মাসের তারিখ বোঝানোর জন্য যে শব্দগুলো ব্যবহার করি সেই শব্দগুলোকে বলা হয় তারিখবাচক শব্দ। এই তারিখবাচক শব্দ 2টি নিয়মে গঠিত, একটি হচ্ছে হিন্দি নিয়মে, আরেকটি হচ্ছে বাংলা নিয়মে। হিন্দি নিয়মে গঠিত তারিখবাচক শব্দ হচ্ছে পহেলা, দোসরা, তেসরা, চৌঠা। তো হিন্দি নিয়মে তার গঠিত তারিখবাচক শব্দ প্রথম 4টি, পহেলা, দোসরা, তেসরা, চৌঠা। আর বাকি যে শব্দগুলো রয়েছে সেগুলো বাংলার নিজস্ব ভঙ্গিতে তৈরি। অতএব আমরা খুব সহজে 5 থেকে শুরু করে একেবারে 31 পর্যন্ত যে তারিখবাচক শব্দগুলো রয়েছে সবগুলোই বাংলা নিজস্ব ভঙ্গিতে গঠিত। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তাহলে তুমি বলো তো দেখি তারিখবাচক শব্দের প্রথম 4টি কোন নিয়মে গঠিত? হিন্দি নিয়মে। ধন্যবাদ তোমাকে। আমাদের পরের প্রশ্ন, দুমড়া মুচড়া এর আদিগণের অন্তর্ভুক্ত। কোন আদিগণের অন্তর্ভুক্ত? আমাদের বাংলা ভাষায় যতগুলো ক্রিয়ামূল রয়েছে এই ক্রিয়ামূলগুলোকে 20টি গণে ভাগ করা হয়েছে। এই গণের একটি মূল শব্দকে বা একটি ধাতুকে মূল ধরে এই গণগুলো বিভক্ত করা হয়েছে। আজকের যে ধাতুগুলো আছে এই ধাতুগুলো উল্টা আদিগণের অন্তর্ভুক্ত। পরপদে রাজি, গ্রাম, বৃন্দ, গণ, জুত ইত্যাদি শব্দ থাকলে, ইত্যাদি সমষ্টিবাচক শব্দ থাকলে তা কোন সমাস হয়? আমরা জানি যে এই যে বহুবচন জ্ঞাপক সমষ্টিবাচক শব্দ রয়েছে এই শব্দগুলো যদি কোনো শব্দের পরপদে থাকে, কোনো সমাসের পরপদে থাকে, তবে তা তৎপুরুষ সমাস গঠন করে এবং ষষ্ঠী তৎপুরুষ সমাস গঠন করে থাকে। তো আশা করি তোমরা সবাই আজকের আলোচনা বুঝতে পেরেছ। তো প্রিয় শিক্ষার্থী, আজকের আলোচনা থেকে তোমাদের কোনো প্রশ্ন থাকলে বলতে পারো। তো তোমাদের যেই প্রশ্ন থাকো না কেন আমাদের এই প্রশ্নগুলো করার তোমার সুযোগ রয়েছে। তোমরা সবাই প্রশ্ন করবে, আমরা তার উত্তর দেবো ইনশাআল্লাহ। আজকের আলোচনা থেকে তোমাদের, আজকের ক্লাস থেকে তোমাদের জন্য হোমওয়ার্ক, খুবই সহজ একটি হোমওয়ার্ক আমরা দিতে চাই তোমাদের জন্য। এক কথায় প্রকাশ। তোমাদের পাঠ্য বই থেকে 30টি এক কথায় প্রকাশ লিখে হোয়াটসঅ্যাপ গ্রুপে পোস্ট করবে, আমরা তাদের মূল্যায়ন করে দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো প্রিয় শিক্ষার্থী, তোমরা সবাই সুস্থ থাকো, ভালো থেকো, এই আশাবাদ ব্যক্ত করে আজকের ক্লাস এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।